বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তুলে ধরবো। সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লুক্রেটিভ জবগুলোর মধ্যে একটা। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে, অর্থাৎ বিডা, বাংলাদেশ বিনিয়োগ ডেভেলপমেন্ট কর্পোরেশনের, সেখানে অথরিটির একটা নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা খুবই লুক্রেটিভ একটা জব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই নিয়োগটা হয়ে থাকে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে আমরা একটু জব সার্কুলার পিডিএফ ফাইলটা একটু দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা প্রকাশিত হয়েছে 12ই মে 2024 এবং এখানের যেই আবেদন চলবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 20 মে 2024, অর্থাৎ 20 মে থেকে 4 জুলাই 2024, প্রায় 1 মাসের অধিক সময়, প্রায় 1.5 মাস ধরে এই আবেদনটা চলবে। এবং এখানে বেশ কিছু পদের জন্য প্রার্থী চাওয়া হয়েছে, প্রায় 15টা ক্রমিক পদের জন্য প্রার্থী চাওয়া হয়েছে, যেখানে সর্বপ্রথম যে পদটা আছে সেটা হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বাংলাদেশের যে যোগ্য প্রার্থী আছে তাদের মধ্যে থেকে আবেদন করার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে হাইলাইট করে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। এটা একটা ভালো দিক। অনেক সময় দেখা যায় যে অনেক আবেদনে জেলা রেস্ট্রিকশন থাকে, সেগুলোতে একটি সমস্যা হয়ে যায়, তো সব জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পায় না। তবে এখানে এই নিয়োগ প্রক্রিয়ায়, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সবাই আবেদন করতে পারবে। তো যেহেতু আবেদনের সময়টা অনেক বেশি, অনেক প্রায় 1.5 মাস ধরে আবেদনটা চলবে, তা আপনারা বুঝে শুনে আপনাদের জন্য উপযুক্ত পোস্ট কোনটা সেটা দেখে সার্কুলারটা বারবার পড়ে বুঝে শুনে তারপর আপনারা আবেদন করবেন ইনশাআল্লাহ। তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম অ্যানালিস্ট, এটা 5ম গ্রেডের একটা পদ। এখানে বয়স রেস্ট্রিকশন দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এখানে অভিজ্ঞতা চাওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কোনো স্বীকৃত অ্যানালাইস্ট প্রোগ্রাম কম্পারেশন সুপারভাইজার হিসেবে 3 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এটা 5ম গ্রেডের একটা পদ। এটা যারা অভিজ্ঞ প্রার্থী আছেন তাদের জন্য। এখানে শূন্যপদের সংখ্যা আছে 1টি। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামার, এটা 6ষ্ঠ গ্রেডের একটা পদ। এখানেও দেখতে পাচ্ছি আমরা যে পদসংখ্যা 1টি এবং বয়স অনূর্ধ্ব 35 বছর, তার মানে এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে 4 বছরের। তো এটাও আপনারা দেখবেন। এরপর হচ্ছে যেটা সচরাচর যেখান থেকে আমাদের আবেদন করার সুযোগ রয়েছে, মূলত 9ম গ্রেড সহকারী পরিচালক অর্থাৎ এডি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যেটা অনূর্ধ্ব 30 বছর পর্যন্ত, যেটা সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমান বিধি মোতাবেক। এবং এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 5টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং শিক্ষাস্তরের কোনো স্তরে 3য় শ্রেণী বা বিভাগ থাকা চলবে না। হিসাব রক্ষণ কর্মকর্তা, এটাও 9ম গ্রেডের একটা পদ। এখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে 1টি এবং এখানে হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ থেকে সমমানের ডিগ্রি থাকতে হবে। জনসংযোগ কর্মকর্তা, এটাও 9ম গ্রেডের একটা পদ এবং এখানে শূন্যপদের সংখ্যা 1টি। এখানেও একই পরিমাণ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন সবগুলোতে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করার সুযোগ রয়েছে। এরপর দেখছেন আপনারা সহকারী প্রোগ্রামার, 9ম গ্রেডের একটা পদ। যেহেতু প্রোগ্রামার, অবশ্যই কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টাইপের ডিগ্রি চাওয়া হবে। এরপর হচ্ছে ফোরম্যান অটোমোবাইল, দেখেন এখানে কিন্তু 10ম গ্রেড, কিন্তু আপনার অনেক সময় নামটা শুনে মনে হচ্ছে যে অনেক লো গ্রেডের একটা পদ। যাই হোক, সব চাকরি সম্মানের, সব পদই সম্মানের এবং অনেক কম্পিটিশন চড়াই উতরাই পেরিয়ে, অনেকগুলো ধাপ পেরিয়ে আপনাকে চাকরিটা পেতে হয়। তো আমি বলবো অফিস সহায়ক পদটার জন্য অনেক সার্ভাইভ করতে হয়, তো কোনো পদই আসলে ছোট না। তো এখানে গ্রেডের একটু তারতম্য রয়েছে, এই জন্য আমি বলছি। তো এটা 10ম গ্রেডের একটা পদ। এখানে শূন্যপদের সংখ্যা 1টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। এরপর মেইনটেনেন্স সহকারী, এখানে হচ্ছে আপনার শূন্যপদের সংখ্যা 1টি, এটা 12তম গ্রেডের একটা পদ এবং এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিতে ডিপ্লোমা থাকতে হবে। এরপর হচ্ছে লাইব্রেরিয়ান, এটা 12তম গ্রেডের একটা পদ, অবশ্যই লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকতে হবে। অডিটর 13তম গ্রেডের একটা পদ, শূন্যপদের সংখ্যা 1টি। তো এখানে হচ্ছে যে এমএস অফিস স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে উত্তীর্ণ হতে হবে। বিনিয়োগ সহকারী 16তম গ্রেডের একটা 18টা পদ রয়েছে। তো এখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে পদের সংখ্যা কিন্তু খুব কম এবং কিছু কিছু ক্ষেত্রে পদের সঙ্গে, যেমন সহকারী পরিচালক 5টা পদ রয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিনিয়োগ সহকারী 18টা পদ রয়েছে। তো অনেকে কি করে, একটা পদ দেখে আবেদন করতে চায় না।
তো আবার অনেকে কি করে, এখানে কিন্তু দুইটা সাইকোলজি কাজ করে। সেটা হচ্ছে একটা পদ যেহেতু অনেকে আবেদন করতে চাইবে না, আপনি সেখানে আবেদন করবেন, আপনার চান্সেস থাকে যে এখানে প্রার্থী সংখ্যা কম হবে, যেহেতু একটা পদের জন্য অনেকেই কম আবেদন করার চেষ্টা করবে। আরেকটা সাইকোলজি এমন থাকে যে একটা পদের জন্য আবেদন করে কি লাভ হবে, এখানে তো মাত্র একটা পদ, এখানে অনেক বেশি কম্পিটিশন হবে, তার চেয়ে ভালো যেখানে পদসংখ্যা বেশি সেখানে আবেদন করা। তো এখানে আবেদন করতে গিয়ে আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনার ডান পাশে যেই চাহিদা চাওয়া হয়েছে, অর্থাৎ এখানে যে আমাদের যোগ্যতা চাওয়া হয়েছে বা অভিজ্ঞতা চাওয়া হয়েছে, সেটা সাথে আপনার যেই পদ, তার যে পদে আবেদন করছেন সেটার সাথে আপনার চাহিদা সম্পন্ন তথ্য মিল আছে কিনা। যেমন ধরেন আপনি সহকারী পরিচালক পদজন নিবে, সেখানে সবাই আবেদন করতে পারবে, কিন্তু আপনি চিন্তা করলেন যে না আমি অডিটর পদে আবেদন করি, কিন্তু আপনি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করলেন, তখন কিন্তু আপনি এখানে আবেদন করলে জিনিসটা আসলে কিন্তু পরিশুদ্ধ হলো না। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে অভ্যর্থনাকারী অর্থাৎ রিসেপশনিস্ট আমরা যেটাকে বলি ইংরেজিতে। এখানেও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমমানের ডিগ্রি চাওয়া হচ্ছে, পদসংখ্যা একটি। ফটোগ্রাফার 16তম গ্রেড, পদসংখ্যা একটি। লাইব্রেরি সহকারী পদসংখ্যা একটি, 16তম গ্রেডের পদ। অফিস সহায়ক 20তম পদ, যেটার পদসংখ্যা আছে 50টি। তো আপনি দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি পদ এখানে, তবে এটা নিঃসন্দেহে বলা যায় এই পদেই আবেদন পড়বে সবচেয়ে বেশি, এটা আপনি একেবারে ধরে নিতে পারেন। আর যেসব পদগুলোতে পদের সংখ্যা কম সেখানে কিন্তু আবেদন পড়েও কম। আপনারা দেখবেন যে কিছুদিন আগে খাদ্য অধিদপ্তরে যে পরীক্ষা হয়েছে সেখানে প্রার্থী সংখ্যা অ্যানালিসিস করে দেখা যায় একটা পদের জন্য 30টা পদ শূন্য পদ রয়েছে, 30 বা 33টা, সেখানে আবেদন পড়েছে মাত্র 260টি। আর যেখানে আমাদের 356টা পদ আছে সেখানে আবেদন পড়েছে প্রায় 3.5 লাখ। তাহলে বুঝতে পারছেন। তো আপনারা ওদিকে খেয়াল করবেন না, আপনি চিন্তা করবেন যে যদি এখানে একটা পদ আছে, একটা পদেই আমি টিকবো ইনশাল্লাহ, এরকম মনোভাব নিয়ে আপনি আবেদন করবেন এবং দেখবেন যে আপনি এই কাজটা করবেন কিনা আসলে, নাকি র্যান্ডমলি একেবারে সবগুলোতে আবেদন করার কোনো মানে হয় না। আপনি দেখবেন যে এই পদটাতে আমি আসলে চাকরি করবো কিনা, এখানে আমি কতক্ষণ সময় কাটাবো, এটার বেতনের স্ট্রাকচার কীরকম, এখানে কী কী ফ্যাসিলিটিস আছে, এই কাজগুলো আমি করবো কিনা, এগুলো সব ভেবে তারপর আপনি আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও, এবং এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী অ্যাজ ইউজুয়াল অন্যান্য সব চাকরির মতোই এখানে সব ইন্ডিকেট করে বলা আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, অ্যাডমিট কার্ডটা কীভাবে ফিল আপ করবেন, এবং এখানে আবেদনের সময়সীমা 20 মে 2024 থেকে শুরু করে 4 জুলাই 2024 পর্যন্ত চলবে। এবং অনলাইনে কীভাবে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে, পেমেন্ট স্ট্রাকচারটা আমি যথারীতি অ্যাড করে দেবো ডিসক্রিপশন বক্সে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছবির সাইজ এবং স্বাক্ষরটা একই রকম রাখতে হবে এখানে অন্যান্য চাকরির মতো। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে ছবির ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা অনেক সময় অনেক পুরাতন ছবি ব্যবহার করি, তবে যেহেতু এটা প্রধানমন্ত্রী কার্যালয়ের জব আবেদন, এখানে আপনারা অবশ্যই গত 6 মাস পূর্বের, অর্থাৎ আপনি যখন পরীক্ষায় বসবেন, আপনি ধরে নিন যে আপনি যখন আবেদন করছেন এর 6 মাসের মধ্যে পরীক্ষাটা হবে, কাজেই আপনাকে 6 মাস পরে যেন আইডেন্টিফাই করা যায়, আপনার ফেস দেখে রিকগনাইজ করা যায়, সেই পরিমাণ সেই রকম কোনো একটা ছবি আপনি ব্যবহার করবেন, তা নাহলে কিন্তু পরীক্ষার সময় অনেক বিড়ম্বনায় পড়তে হতে পারে। এরপরে সিগনেচার আপনি আপলোড করবেন যথারীতি অন্যান্য যেই চাকরির জন্য যেভাবে আবেদন করেন সেভাবেই। এবং এখানে 1 থেকে 6 নম্বর পদের জন্য, অর্থাৎ 9ম গ্রেডের পদের জন্য 600 টাকা এবং টেলিগ্রাফিক চার্জ ফি 69 টাকা, টোটাল 669 টাকা পে করতে হবে। 7 নম্বর পদের জন্য 500 টাকা এবং চার্জ ফি 58 টাকা, 558 টাকা। এবং 8 থেকে 9 নম্বর পদের জন্য 300 টাকা, চার্জ ফি 35 টাকা। 10 থেকে 14 নম্বর পদের জন্য 200 টাকা, চার্জ ফি 23 টাকা, 223 টাকা। এবং সর্বশেষ 20তম গ্রেডের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা পে করতে হবে। তারপর পেমেন্ট প্রসেসটা এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আমি সবসময় বলি আপনি সার্কুলারটা মিনিমাম 3 বার রিড আউট করবেন, তারপরে গিয়ে আপনি আবেদন করতে যাবেন। এবং কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাকে বসতে হবে, রেডি থাকতে হবে, সেটা নিয়ে একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন প্রসেস আছে সেটা লেখা আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো সব কিছু, সেখান থেকেও চেক করে নিতে পারেন। তো এখানে হচ্ছে কিউআর কোড আছে, সরাসরি আপনি ওয়েবসাইটে চলে যেতে পারেন, তাদের সম্পর্কে তথ্য যাচাই বাছাই করতে পারেন। এবং এখানে একটু ডিক্লারেশন দেওয়া আছে প্রার্থীর যোগ্যতা এবং কাগজপত্র সত্যাদি নিয়ে। তো আবারও বলছি, এটা যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা নিয়োগ এবং খুবই লুক্রেটিভ একটা জব, এখানে কিন্তু আপনাকে খুব ভালো পরিমাণ প্রস্তুতি নিয়ে সামনের দিকে আগাতে হবে। এবং এখানে যদি আপনি চাকরি হয়, আপনি কিন্তু বিসিএস এর মতোই আপনি সম্মান পাবেন, বিশেষ করে এডি পদে। এবং আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা তার আশেপাশে বা এনএসআই
ওদের ডিপার্টমেন্টে বা মোট কথা প্রধানমন্ত্রীর কার্যালয় ডিপার্টমেন্টে আপনি ঘুরে ফিরে কাজ করতে পারবেন এবং খুব দামি দামি ব্যক্তিদের সাথে আপনি চলাফেরা করতে পারবেন এবং সেখানে বৈঠক করতে পারবেন, সেমিনার করতে পারবেন এবং আপনার একটা অন্যরকম একটা প্রভাব তৈরি হতে পারে। এবং বুঝতে পারছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জব মানে হচ্ছে যে অত্যন্ত লুক্রেটিভ একটা জব, এবং এই সার্কুলারটা আসা মানে হচ্ছে যে অনেক বড় বোনাস একটা পয়েন্ট। তো আশা করছি আপনারা এই পদগুলোতে দেখে শুনে বুঝে আবেদন করবেন। আপনাদের সফলতা কামনা করছি, এবং এটার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে আমি ইনশাল্লাহ একটা ভিডিও আপলোড করব। যেহেতু এখানে আমার পরিচিত অনেকজন আছেন, আমি তাদের সাথে কথা বলে আমি পিডিএফটা মেক করা শুরু করেছি অলরেডি, সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।